দীর্ঘ 6 মাস পর আপনি নিজেই বলেছিলেন যে বাংলার কালচার একটা বদল আনবে এই নির্বাচন, এবারের নির্বাচন কতটা পারলেন, কিভাবে পারলেন, কোন পথে এটা করা গেল? 28শে ফেব্রুয়ারি যখন ফাইনাল লিস্ট বেরোয় তখন আমাকে প্রশ্ন করা হয়েছিল যে বাংলার এই যে হিংসার যে ইতিহাস এটার বদল সম্ভব কিনা। তো আমি তখন বলেছিলাম যে বাংলার ইলেকশন নির্বাচনের যে ইমেজ সেটার বদল আনতে হবে, সেটার কালচারটা বদলাতে হবে। কারণ এটা আজকে একবিংশ শতাব্দীতে দাঁড়িয়ে ভোটের জন্য, গণতন্ত্রের প্রতিষ্ঠা করার জন্য এত রক্তপাত, এত মৃত্যু, এটা কারোর কাছেই কাম্য নয়। সেটা আমার মনে হয় যে অনেকাংশেই নির্বাচন কমিশন অ্যাচিভ করতে পেরেছেন, এবং অ্যাচিভ এই জন্য করতে পেরেছেন যে বাংলার মানুষ ভয়মুক্ত হয়ে ভোট দিতে পেরেছেন, স্বতঃস্ফূর্তভাবে বেরিয়ে এসে ভোট দিয়েছেন, প্রচুর সংখ্যায় ভোট দিয়েছেন। আমার ধারণা এটা বোধহয় জাতীয় রেকর্ডও হয়ে গেছে যে ধরনের সংখ্যা আমরা এখন অবধি পাচ্ছি। তো এর পেছনে 2-3টে জিনিস কাজ করেছে, সেটা আমি বলবো। 1 নম্বর হচ্ছে পরিকল্পনা। আমরা প্রতিটি জায়গা ধরে ধরে খুব খুঁটিয়ে পরিকল্পনা করেছিলাম যে কোন জায়গার জন্য কী ধরনের আমাদের পরিকল্পনা করতে হবে, কী ধরনের স্টেপ নিতে হবে, পদক্ষেপ করতে হবে। দ্বিতীয় হচ্ছে মানুষের সাথে সংযোগ। প্রতিটি জেলায় গিয়ে আমরা রাজনৈতিক কর্মী, রাজনৈতিক নেতৃত্ব, অবজারভার, জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, এদের সবারই সাথে আমরা আলোচনা করেছি, তাদের কাছ থেকে ফিডব্যাক নিয়েছি, এবং সেই ফিডব্যাকটা আমাদের এই পরিকল্পনার মধ্যে সেই ফিডব্যাকটাকে ব্যবহার করেছি। আর তৃতীয় যেটা বলবো যে আমাদের ইমপ্লিমেন্টেশন, এই যে পুরো যে পরিকল্পনা সেটাকে বাস্তবায়িত করার জন্য যে ধরনের কোঅর্ডিনেশন দরকার বিভিন্ন সংস্থার মধ্যে, সেটা আমরা করতে পেরেছি। সেই জন্যেই এই দুটো ফেজেই আমরা 92-93% কাছাকাছি মানুষকে আনতে পেরেছি ভোট কেন্দ্রে। অতীতে আপনি এই বঙ্গে নির্বাচন করেছেন, নিজে করেছেন, কিন্তু এবারের এই এসআইআর এবং তারপরে এবারে নির্বাচন, যে কাজটা করা কতটা কঠিন ছিল, কতটা আপনাকে চ্যালেঞ্জ ছিল? আমি বলবো যে এই দুটোই বেশ চ্যালেঞ্জের কাজ ছিল। তবে চ্যালেঞ্জ বেশি ছিল এসআইআর, কারণ এসআইআরটা একটা দীর্ঘ সময় ধরে বিভিন্ন প্রক্রিয়ার মধ্যে দিয়ে করতে হয়েছে। তার মধ্যে অনেক ধরনের সমস্যা দেখা দিয়েছে, অনেক মানুষকে অসুবিধার মধ্যে পড়তে হয়েছে, সেটা আমাদের ভালো লাগেনি। কিন্তু শেষ পর্যন্ত আমরা কাজটা সম্পূর্ণ প্রায় করে ফেলেছিলাম যখন সুপ্রিম কোর্ট বা কলকাতা হাইকোর্ট তারা এই কাজটার বাদবাকি কাজের মানে অবশিষ্ট কাজের দায়িত্ব নিয়ে নেয়। ওইখানে আমাদের চ্যালেঞ্জটা আমি বলবো কিছুটা বেশি ছিল। ইলেকশনের চ্যালেঞ্জ মূলত ছিল যে এই কদিনের যে পরিকল্পনা সেটা কিভাবে বাস্তবায়িত করা যায়। কাঁধে বন্দুক নিয়ে সিনিয়র সিটিজেনদের প্রায় হাত ধরে ভোটের কম্পার্টমেন্টে ঢুকিয়ে দিচ্ছেন জওয়ানরা। এই যে ভয় এবং ভয় দেখিয়ে শান্তি প্রতিষ্ঠা এবং সাহস যোগানো, এই যে কোল্যাটারাল বেনিফিট, এটা কিভাবে সম্ভব? এটা কি মেকানিজম থেকে করলেন? এটা দেখুন, এটা তো আমরা যেটা প্রথম থেকেই বলছিলাম যে মানুষ শান্তি চায়, মানুষ হিংসা চায় না। সাধারণ মানুষ, আমি আপনি কখনোই হিংসা চাইব না, কিন্তু যারা হিংসা করে সেটা সেই সংখ্যা খুব বেশি নয়। আমরা যদি তাদের ঘরে ঢুকিয়ে দিতে পারি, বা তারা যদি ঘরে না থাকতে চান তাদের যদি জেলে ঢুকিয়ে দেওয়া যায়, তাহলে বাদবাকি মানুষ নির্ভয়ে ভোট দিতে আসবে, এবং সেটাই লক্ষ্য ছিল, এবং সেই লক্ষ্যেই আমরা কাজ করেছি। সেই কাজটা যেহেতু আমরা করতে পেরেছি, সেই জন্য সাধারণ মানুষ ভয়হীনভাবে ভোট দিয়েছেন। গত 5 বছরে আমরা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের গলায় একটা কথা বারবারই শুনতাম, যে বা শুনেছি যে বাংলা গোটা দেশকে পথ দেখাবে, অনেকটা গোপালকৃষ্ণ গোখলের ভাষায়। তো এবারকে ইলেকট্রাল ডেমোক্রেসি বা নির্বাচনী গণতন্ত্রের ক্ষেত্রে বাংলা আগামী দিনে গোটা দেশকে পথ দেখাবে মনে হয় আপনার? আমার তো মনে হয় যে উনি ভবিষ্যৎদ্রষ্টা ছিলেন, এবং উনি যেটা বলেছিলেন যে বাংলা ভারতকে পথ দেখাবে, সেটাই আজকে প্রতিষ্ঠিত হলো। আজকে যে মডেলে বাংলায় ইলেকশন হলো, সেই মডেল অবশ্য সমস্ত রাজ্যে প্রযোজ্য নয়, কারণ অন্যান্য রাজ্যে এত বেশি হিংসার পরিবেশ নেই, কিন্তু যেখানে যেখানে আছে সেখানে পশ্চিমবাংলার এই ইলেকশনটা মডেল হয়েই থাকবে। এই কৃতিত্বটা আপনি কাকে দেবেন?
প্রথম দেব বাংলার মানুষকে, যারা নির্ভয়ে ভোট দিতে এসেছেন, কারণ তাদের অতীত অভিজ্ঞতা ভালো ছিল না। এই খারাপ অভিজ্ঞতা সত্ত্বেও যে তারা নির্বাচন কমিশনের কথা বিশ্বাস করে এসেছেন, সেই জন্য তাদের প্রথম ধন্যবাদ দেব। দ্বিতীয় ধন্যবাদ দেব সেন্ট্রাল আর্মড প্যারামিলিটারি ফোর্স। এখানে পরিবর্তনের পক্ষে ভোট এবং তৃণমূলের হার নিশ্চিত। কলকাতা শহর কখনো 50-55% থেকে বেশি ভোট করেন। কলকাতাতে দেখা যাচ্ছে যে কেন্দ্রগুলো নিয়ে সমস্যা তৈরি হচ্ছিল, আতর দিয়ে দেওয়া হয়েছে, রিপোলের সিদ্ধান্ত নিয়েছে কমিশন। একদম একটা ইভিএম টেম্পার করলেই রিপোল হবে। কাল কেন্দ্রীয় নেতৃত্বের সাথে আপনার কোনো কথা হয়েছে? উপেন্দ্র সকালে খোঁজ নিয়েছে, অমিত শাহজি পরে ফোন করেছে, এই ফলতা নিয়ে জানিয়েছে, আর স্লো ভোটিং নিয়ে জানিয়েছিল, এখন পুরো স্মুথ হয়ে গেছে। মমতা বন্দ্যোপাধ্যায় বারংবার অভিযোগ করছেন যে Rigging হচ্ছে। কোথাও রিগিং হচ্ছে, কোথাও ওনার পোস্টার ছিঁড়ে দেওয়া হচ্ছে, কোথাও বাইরে থেকে কেন পুলিশ অবজারভার। আরে ভাই। এই সব অভিযোগগুলো আপনি কিভাবে দেখছেন? এই এত অভিযোগ। আর 4 তারিখে বিকেলে প্রেস কনফারেন্স করতে হবে তো, তার কারণগুলোকে গুছিয়ে সাজাচ্ছে। শুভেন্দুদা, বিদায়ী মুখ্যমন্ত্রী কেন্দ্র মানে যেটা মিত্র ইনস্টিটিউশন, সেখানেই যেটা আমরা আমি ওখানে 7টা বুথ ঘুরেছি, কোথাও কোনো প্রবলেম হয়নি। ওই এখানে 2টো বুথ আছে, আপনার জয় হিন্দ ভবন, মানে ওদের পার্টি অফিসও আছে শুনেছি, নন অফিসিয়ালি পৌরসভা। কিছু বাংলাদেশের মুসলমানকে এনে রেখেছিল ওখানে, যাদের নাম ভোটার লিস্টে নেই, ডিলিট হয়ে গেছে। উস্কাত ছিল, আমিও পেশেন্সলি অ্যালাউ করছিলাম 10 মিনিট 15 মিনিট। তারপরে তাড়া করে এই কালীঘাটের নালাতে ফেলে দিয়েছে। হিন্দি বল। চলো आओ, रेडी गो। दादा गुंडा ममता जी के साथ है, इसलिए कैमरा तो पीछे पूरा प्रदेश में अभी सीओ ने ऑर्डर कर दिया, 4 से ज्यादा आदमी जहाँ खड़ा होगा उसको गैस लाठी सब अलाउ कर दिया। अभी सर अभी आप जो वोटिंग हुई है कोलकाता में या पूरे पश्चिम बंगाल में? पूरा पश्चिम बंगाल सर जिसमें की वोटिंग वोटिंग हुई है ऑर्डर इशू कर दिया, 4 से ज्यादा आदमी जिसका बोल हो गया घर चला जाओ, थोड़े ना खड़ा रहेगा तो सीआरपीएफ का कार्रवाई करेगी। अभी 65% वोट हुआ है दादा, अभी तक 65% वोट हुआ है, जहां कुल 62% होता था कलकत्ता शहर में। क्या संकेत है? 55% इस बार वोटिंग परसेंटेज बढ़ा है, इस बार वोटिंग अभी परसेंटेज तो बढ़ा क्रॉस कर गया पुराना। क्रॉस कर शाम तक क्या होगा? वहाँ हंगामे का कारण क्या था? बांग्लादेशी मुसलमान कुछ में किया, उनका नाम डिलीट हो गया, वो लोग कर रहा। जिन लोगों ने नारेबाजी की वो मुस्लिम थे, बांग्लादेशी थे। लोगों का आरोप है कि आप खुद बूथ पे काफी देर तक पहुंचे और आपने बॉल करने को ये कैंडिडेट तो बूथ में नहीं जाएगा, हम तो नहीं घुमा। मैं 14 कंपार्टमेंट में गया है 70 दिन, ममता बनर्जी 4 कंपार्टमेंट में गया है 20 दिन। तो उनको भी राइट है 267 में जाने के लिए, 96 वो वोटिंग सेंटर है, मेरा भी राइट है। मैं तो पत्रकार आप लोग को भी मैं गुंजाइश किया कि बाहर रहो, वोटर को मत डिस्टर्ब करो। तो 50-60 आदमी लेकर घूम रहा था, मैं जब गया था घर भी घुस गया, क्यों? असीम उसका घर में सर फाल्टा में सर इसमें सर मुसलमान जो थे उनका वोटर लिस्ट में नाम चला गया था। इसलिए पूरा बांग्लादेश का जो मुसलमान का स्लोगन है, सर अमित शाह को जय बांग्ला जानकारी दी गई है। जय बांग्ला कर रहा था। मैं काफी 15 मिनट तो अलाउ किया, बोल दीजिए कैमरा में, इसमें तो मेरा 10,000 वोट बांट दिया ना। हिंदू जाग चुका है, सब हिंदू तांता लगा रहा है, बोले हमारी हिंदू भाई के ऊपर अत्याचार कर रहा है मुसलमान लोग, हम लोग को पहले वोट दे देना चाहिए हिंदू भाई को। मेरा तो फायदा ही हुआ। और उसका बाद जब सेक्टर ऑफिसर आया, आरओ आया, सबको मैं फोन करके ऑब्जेक्शन किया।
वो लोग जब आया तब मैं उनको वहाँ एक नाला है, नाला के अंदर घुसा के आया। सर इलेक्शन कमीशन ने सर कहा है कि जहाँ री वोटिंग होगी कैमरे के सामने मत नहीं था, 2-4 महिला। इलेक्शन कमीशन ने सर कहा है जहाँ पे भी टेपिंग की गई नंदीग्राम रिपीट हो रहा है। हड़बड़ी मत कीजिए, मार्जिन बता दूंगा 6 बजे के बाद। পড়ে না 60% ভোটার ভোট আর ওই 4 ঘন্টা বাকি আছে 90% ভোট পড়বে সাফ করে দিবে কেন্দ্রীয় বাহিনী তৎপরতা আরে মাইনরিটি ভোটও আমি পাচ্ছি এখানে দাদা একটু ইয়াং এডুকেটেড চাকরি নেই কারোরই চাকরি নেই নো হিন্দু নো মুসলিম কারো চাকরি জেনারেশন আসছেন আপনার বিজনেস সঙ্গে কারোরই নেই ছবি নো তুলতে হিন্দু নো মুসলিম ইয়াং জেনারেশন আপনার সঙ্গে ছবি তুলতে চাইছেন দেখছি বারবার করে সবাই আসছেন ছবি তুলছেন আরে আমার এই বিদেশে একটা সবচেয়ে বড় প্রাপ্তি হচ্ছে আমার একজন মুসলিম ভাই বলছে আমি অরেঞ্জ কালারের টি শার্ট পরে এসেছি আপনাকে ভোট দেওয়ার জন্য এই বুথ থেকে দিয়ে গেলাম আপনি আসুন 5,000 চাকরি আমি দেবো দেখুন আপনাকে 5,000 চাকরি আমি দেবো দাদা ঢাকা দিকেও নিয়েছেন ভোট দিতে 1 কোটি ছেলে বাইরে আছে ফিরাতে হবে এই চিত্রটার জন্য কি শুনলো কালীঘাটে এইভাবে ডিস্টার্ব করা হলো মানে ওরা ভেবেছিল আমি পালিয়ে যাবো এই বাংলাদেশের স্লোগান জয় বাংলা শুনে আরে সুব্রতা আমার বাড়ির লোক ব্রিটিশের জেলে ছিল 8 বছর বিপিন অধিকারী আমাকে ভাগিয়ে দিতে পারবে আমি ওর ওইখানে হারাবো আপনি দেখেছেন না আমি তাড়া করে ওকে ড্রেনে ঢুকিয়ে দিয়েছি কালীঘাটের নালায় ওদেরকে জল খাইয়ে দিয়েছি সব ধপাধপ করে ড্রেনে পড়েছি কলকাতা শহরে 80 মানে পরিবর্তনের পক্ষে ভোট এবং তৃণমূলের হার নিশ্চিত কলকাতা শহর কখনো 50-55% বেশি ভোট করে কলকাতা দেখা যাচ্ছে যে কেন্দ্রগুলো নিয়ে সমস্যা তৈরি হচ্ছিল, আতর দিয়ে দেওয়া হচ্ছে, রিপোর্টের সিদ্ধান্ত নিয়েছিলাম। একদম একটা ইভিএম টেম্পার করলেই রিপোর্ট হবে না কেন্দ্রীয় নেতৃত্বের সাথে আপনার কোনো কথা হয়েছে সকালে খোঁজ নিয়েছে অমিত শাহজি পরে ফোন করেছে মমতা নিয়ে জানিয়েছি স্লো ভোটিং নিয়ে জানিয়েছি এখন বারংবার অভিযোগ করছেন কোথাও রিগিং হচ্ছে কোথাও প্রস্তাব ছিল দেওয়া হচ্ছে কোথাও বাইরে দিয়ে কেন পুলিশ অফিসার এই সব অভিযোগগুলো আপনি কিভাবে দেখছেন এই এত অভিযোগ আর 7 তারিখে বিকেলে প্রেস কনফারেন্স করতে হবে আর কারণগুলোকে বুঝিয়ে সাজাতে হবে বিদায়ী মুখ্যমন্ত্রী কেন্দ্র মানে যেটা মুখ্য ইনস্টিটিউশন সেখানেই যেটা আমরা আমি ওখানে 7টা বুথ ঘুরেছি কোথাও কোনো প্রবলেম হয়নি ওই এখানে 2টো বুথ আছে আপনার জয় হিন্দ ভবন ওখানে ওদের পার্টি অফিসও আছে শুনেছি কিছু বাংলাদেশের মুসলমানকে এনে রেখেছে যাদের নাম ভোটার লিস্টে নেই ডিলিট হয়ে গেছে পুরস্কার ছিল আমিও পেশেন্সলি অ্যালাউ করছি 10 মিনিট 15 মিনিট তারপরে তাড়া করে কালীঘাটের নালাতে ফেলে দিয়েছে হিন্দি বল छोड़ दो ना सर आप लोग गेट छोड़ो आगे हो जाइए ना वोटर्स आ जाए পিসফুলি ভোট দিচ্ছে ভোটার हो पाएगा क्योंकि बहुत छोटी नहीं एमएलए लोग असेंबली के अंदर ही लेता है मैं 2006 से ले रहा हूँ ऐसे तो पार्टी का एक सिस्टम है ये सब बात यहाँ नहीं बोलना चाहिए मैं बार बार ये आपको बताया
मेरा कोई एजेंडा के अंदर ये सब नहीं है। भारतीय जनता पार्टी इस सिस्टम में चलता है। अमित शाह जी दो बार तीन बार आपको जो पत्रकार ने सवाल पूछा उन्होंने बता दिया। बंगाल से कोई चुने हुए बीजेपी एमएलए होगा, कोई बंगाल का लड़का होगा, कोई बंगाल का लीडर को मैं हम लोग बनाएगा। नाम तो नहीं लिया, इसलिए इस सब क्वेश्चन में मत आइए। मेरा पोलिंग एजेंट आ रहा है, यहाँ 56 मुसलमान बूथ है, जहाँ बहुत 10-12 बहुत सेंसिटिव बूथ है। वो जब तक वो भाई साहब नहीं कर आएगा तब तक शुभेंदु का कोई रेस्ट का सवाल नहीं है। आप लोग थोड़ा विश्राम में चला जाइए, मुझे 17 सीट और कलेक्ट करने दीजिए। चुनाव और पॉलिटिक्स कभी खत्म नहीं होता। 6 बजे तक जो काम था खत्म हो गया। 6 बजे का बाद में जो काम है वो काम अब शुरू होने वाला है। सावर जी, अनुपम जी मेरा साथ है। ये मेरा एक्सपेंडिचर एजेंट भी है, स्टेट बीजेपी का एग्जीक्यूटिव मेंबर भी है, और अनुपम भाई साउथ कलकत्ता का प्रेसिडेंट है। पॉलिटिक्स कोई पार्ट टाइम नहीं होता। पॉलिटिक्स 24/7 होता है, एक एक काम होता है। 6 बजे तक जो काम था खत्म हो गया। अभी जो काम है 17 सी फॉर्म कलेक्ट करना, मुसलमान बूथ में अच्छा तरीके से सिक्योरिटी देकर, हमारी जो लड़का लोग पोलिंग एजेंट हुआ था सुबह 5 बजे से खाना तक नहीं मिला, एक कप चाय तक उनको नहीं मिला। बाहर आएगा तो उनका जान का खतरा था। पानी पीकर बिस्कुट खाकर कटा दिया। उसको पहले दर्शन तो कर ले दीजिए मुझे, वो तो मेरे लिए भगवान है। আমি এক্সিট পোল নিয়ে কিছু বলবো না, আমি গ্রাউন্ড রিলেটেড। कोई पॉलिटिकल वायलेंस ही नहीं हुई। जो चोर गुंडा डकात है सबको बीएनएस के अंदर काम। बीजेपी कोई स्टेट में नहीं ले सकता। 7 तारीख दूध का दूध पानी का पानी। सब लोग जो दिखा रहा है उसके ममता बनर्जी का करीबी चैनल भी है, राज्यसभा मेंबर का चैनल भी है, वही दिखा रहा है। ममता गई, सात तारीख সন্ধ্যায় বলবো এবং আমাকে জিজ্ঞেস করতে হবে। আমি বিজেপি মেম্বার নিতিন নবীনজিকে জিজ্ঞেস করতে হবে, শ্রমিক ভট্টাচার্যের সঙ্গে পরামর্শ করতে হবে। ফাইনালি আমার গার্ডিয়ান অমিত শাহজিকে প্রশ্ন জানতে হবে। শেষ একটা প্রশ্ন দাদা